কথায় আছে, lose an hour in the morning and you will spend all day looking for it. বা ওই যে কথাটা, your morning sets up the success of your day. সত্যি বন্ধুরা, সকালে না উঠলে সকালের যে এত সুন্দর রূপ সেটা জানাই যায় না। ভগবান যেন সকালবেলা উঠে আমাদেরকে জানান দেয় যে যা হয়ে গেছে কালকে সেটা ভুলে যাও, আবার নতুন করে শুরু করো। তো চলো বন্ধুরা, আজকে আবার নতুন করে আমরা দিনটা শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা মোটামুটি এখন সকাল 8:30 বাজে, এখন জার্নি স্টার্ট করছি। আসলে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ওই শারীরিক অসুস্থতার জন্য হঠাৎ করেই অ্যাক্সিডেন্টালি আমার চোখে একটা ইনজুরি পেয়ে গেছিলাম। তো কালকে সারাদিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এবং আমার সাথে দৌড়াদৌড়ির জন্য মেয়েও মানে কিছুটা ঠান্ডা গরম লেগে অসুস্থ হয়ে পড়েছে। তো আমাদের প্ল্যান ছিল উইদিন 6:30 or 7 AM আমরা বেরিয়ে যাব, কিন্তু সামহাও পসিবল হয়নি। যাই হোক, ফাইনালি বেরোতে পেরেছি, এটাই ভগবানের অনেক কৃপা। আমরা জার্নি স্টার্ট করছি। এই যে প্রিয়াঙ্কু সব কিছু লোডিং করে দিচ্ছে। তো যেটা বলার বিষয়, প্রথমবার আমরা 3 জন ছাড়াও এবারের ট্রিপে আমার মাও যাচ্ছে। তো দেখা যাক কীরকমভাবে এনজয় করি, মানে ট্রিপে বলতে রোড ট্রিপে গাড়িতে করে। সবটাই ভগবান জানেন, আর আপকামিং ভিডিওর যে ব্লগগুলো আসবে তাতে তোমরা জানতে পারবে। চলো এবার জার্নি স্টার্ট করা যাক। বন্ধুরা, এবারে যাত্রায় আমরা রাজারহাট নিউ টাউন থেকে এয়ারপোর্ট হয়ে সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে রাস্তাটা ধরে নিয়েছিলাম। আসলে এবারের গন্তব্য ছিল বাংলার মন্দির নগরী বিষ্ণুপুর। আমাদের রোজ নামচার জীবনে যখনই একটু মরচে ধরার সম্ভাবনা থাকে, ভাবি সেটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য এবার একটু কোথাও ঘুরে আসা যাক। তবে চাইলেই তো হুট করে বেরিয়ে পড়া যায় না, মাথায় অবশ্যই রাখতে হয় সময় এবং অর্থ ক্ষমতা। এছাড়া সফরের সময় মাথায় রাখতে হয়, যেহেতু সাথে ছোট বাচ্চা আছে এবং কখনো কখনো আমাদের ট্যুরগুলোতে আমার মাও যেহেতু জয়েন করে, সেই জন্য অনেক কিছু ফ্যাক্টর কিন্তু মাথায় রেখে তবেই আমরা যাত্রা শুরু করি। এক্ষেত্রে এবারের ট্যুরে আমাদের খুব সহজে কিন্তু আমরা বিষ্ণুপুরের ট্যুরটাকে প্ল্যান করে নিয়েছিলাম। টিকিট কাটার কোনো ঝামেলা নেই, মোটামুটিভাবে কলকাতার থেকে 5 ঘন্টার মধ্যে সহজেই পৌঁছে যাওয়া যায়। এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু দক্ষিণেশ্বর পৌঁছে গেছি এবং দক্ষিণেশ্বরের যে নিবেদিতা সেতু আছে সেটা ক্রস করছি। এবারের ক্ষেত্রে কিন্তু আমরা টোলের রাস্তাটা নিইনি, বেশিরভাগ সময় চেষ্টা করি এটাকে অ্যাভয়েড করতে, কারণ যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে তাহলে আর টোলটা দেব কেন। বালি রাজচন্দ্রপুর হয়ে রাস্তা যত এগিয়েছে দেখবে একটা জায়গায় এসে ডাইভারশন হচ্ছে, একটা হচ্ছে দিল্লি রোড আর একটা হচ্ছে বম্বে রোড। তো ওই দিল্লি রোডের রাস্তাটাই কিন্তু বন্ধুরা তোমাদেরকে ধরতে হবে, কারণ সাধারণভাবে যদি ভৌগোলিক অবস্থানের নিরিখে ভাবো তাহলে বুঝবে বম্বে রোড হলে কোথার দিকে যাবে তোমরা, খড়গপুরের দিকে, আর দিল্লি রোড হলে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর এসবের রাস্তায় চলে যাবে। এটা কিন্তু খুব ইজি মনে রাখা। যাই হোক, আমরা তো হাইওয়ে ধরে নিয়েছি এবং যাত্রা এখনও অবধি মোটামুটিভাবে স্মুথ হচ্ছে। তবে এই যে টার্নটা দেখাচ্ছি সেটা তোমরা গুগল ম্যাপে তো পাবেই যারা গাড়িতে আসছো। এছাড়া আরেকটা কথা বলে রাখি, যদি কোনো রকম অসুবিধা হয় আমার মতে সবসময় স্থানীয় মানুষজনদের কিন্তু হেল্প নেবে। আসলে অনেক সময় গুগল ম্যাপেও কিছু কিছু ইনফরমেশন ভুল দেখায়। তোমাদের সুবিধার জন্য বলে দিই, ওই যে টার্নটা ছিল ওটা কিন্তু ডানকুনির থেকে, এরপর ডানকুনির থেকে রাস্তা হয়ে সোজা আরামবাগ হয়ে জয়রামবাটি কামারপুকুরের রাস্তা ধরে পৌঁছে যাব বিষ্ণুপুর। এই যে দেখো, এই টোলটা কিন্তু এখনও চালু হয়নি, অনেকটাই কাজ এগিয়ে গেছে, তবে মানুষজনের কাছ থেকে এখনও কোনো টোল ট্যাক্স নেওয়া হচ্ছে না। ডানকুনির কিছু জায়গায় রাস্তা একটু ন্যারো ছিল, বাট আবার হাইওয়ে ধরার পর
তুলনামূলকভাবে গাড়ির স্পিড বাড়ানো গেছে। তবে একটা কথা বলে রাখি, এই সফরে কিন্তু তোমরা খুব বেশি গাড়ির মাইলেজ পাবে না। বেশিরভাগ ক্ষেত্রে রাস্তা হাইওয়েতেও উঠেও কিন্তু সিঙ্গেল লেন হয়ে গেছে। তো বন্ধুরা, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই দেখো, আমি সামনের সিটে বসে এনজয় করছি আর ভিডিও করছি। একটা জায়গা দেখে এরকম দাঁড়িয়ে গেলাম। আমি যখনই এরকম গাড়ি করে রোড ট্রিপে যাই না, তখন এই জায়গাগুলো বারবার কেন জানি না মনকে ভীষণ ছুঁয়ে যায়। রাস্তার দুপাশে এখনও কিন্তু একচেটিয়া সবুজের দাপট রয়েছে। ওই যে দূরে ফলক, সেটা কিন্তু জানান দিচ্ছে জয়রামবাটি, কামারপুকুর আর কত দূর। আরামবাগ হয়ে এই রাস্তা সোজা চলে যাবে জয়রামবাটি, কামারপুক, বিষ্ণুপুর এইসব দিকে। আরামবাগের কাছে এসে একটু ট্রাফিক জ্যাম হয়ে গেছিল, আর সেই ট্রাফিক জ্যাম হওয়ার জন্যই কিন্তু এই মজার জিনিসটা আমার চোখে পড়ল। দেখো বন্ধুরা, গাড়ি কিন্তু ফুল দিয়ে সাজানো নয়, দারুণ একটা অভিনব আইডিয়া। সারা গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের চটপটা মুখরোচক খাবার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে বর বউকে নিয়ে ফেরা হচ্ছে। ট্রাফিকের মধ্যে এরকম একটা দৃশ্য দেখে মনটা কিন্তু বেশ খুশি খুশি হয়ে উঠেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার যে ক্লান্তি, সেটা মনে হয় এই ধরনের জিনিসগুলো এন্টারটেইন করে দেয়। যাই হোক বন্ধুরা, আরামবাগ থেকে এগিয়ে আবার দুপাশে এই সবুজের সমারোহ। এটা একদিকে যেমন নান্দনিক ছিল, তার সাথে সাথে ছড়াচ্ছিল আমাদের দেশজ সুবাস। এই জায়গাটা দেখে আমার এত সুন্দর লেগেছিল না, যে না দাঁড়িয়ে পারিনি। ঠিক যেন মনে হচ্ছে এক সবুজ মহার্ঘ গালিচা। তার নিজস্ব শাখা প্রশাখা যেমন রয়েছে, তার সাথে রয়েছে নিজস্ব উপাখ্যান। কি জানি এই সমস্ত প্রান্তরের আড়ালে লুকিয়ে রয়েছে কত পরিশ্রম আর অনুপ্রেরণার কাহিনী। যাক, রাস্তার আর প্রকৃতির এই জৌলুস দেখতে দেখতে বোধহয় সময় অনেকটা কেটে যাচ্ছিল। এবার আবার গাড়িতে উঠে যাত্রা শুরু করা যাক। খুব সুন্দর একটা সফর করে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরে। এবারে আমাদের থাকার ঠিকানা বনলতা রিসর্টের কাছাকাছি। আর ওই যে দূরে সোজা রাস্তাটা চলে গেছে, ওটা কিন্তু পুরোপুরিভাবে জয়পুর ফরেস্টের অন্তর্গত। আমরা জাস্ট বনলতা রিসর্টের ভেতরে ব্যাগ রেখে সামান্য কিছু লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়ব ফরেস্টের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা যদি ফরেস্টের সফরটাও একটু উপভোগ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই থাকো ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত। এই যে এটা দেখো বনলতা রিসর্টের ভেতরের দিক, এখান দিয়েই আমরা ঢুকে যাব। আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্ট ঘোরার জন্য। তোমরা চাইলেই কিন্তু বনলতা রিসর্ট থেকে জয়পুর ফরেস্ট ঘোরবার জন্য আলাদাভাবে টোটো বুক করতে পারো। ওনারা ফরেস্টের স্পেসিফিক কিছু জায়গায় নিয়ে ঘুরিয়ে আবার সব কিছু ডেসক্রাইবও করে দেন। তবে আমরা নিজেদের গাড়িতেই ঘোরাটাকে শ্রেয় বলে মনে করেছিলাম। নিজেদের ইচ্ছা মতো একটু থামা যায়, ঘোরা যায়, বেশিক্ষণ সময়ও চাইলে কাটানো যায়। তো যাই হোক বন্ধুরা, ঢুকে পড়েছি জয়পুর ফরেস্টের ঘন জঙ্গলের মধ্যে। চারপাশে কিন্তু প্রচুর শালের বাগান। এই জায়গাটা অনেকেই জানো, শালবনি, গড়বেতা এই সমস্ত জায়গার কাছাকাছি। আর গিয়ে চাক্ষুষ করে দেখলাম জঙ্গল কিন্তু এখানেও বেশ ঘন। তবে গাড়ি চালাবার সময় একটু সতর্কভাবে চালিও,
তার কারণ হচ্ছে জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর হরিণ থাকে, তো রাস্তা পারাপারের সময় তাদের যেন কোনো রকম ডিস্টারবেন্স না হয়। এই যে এরকম একটা মোড়ে আমরা চলে এসেছি, আর এর পাশ দিয়ে আমরা ঢুকে যাব জয়পুর ফরেস্টের একটা ডেন্স জায়গার দিকে। এখানে আসার পর আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল, আমরা প্রকৃতির সন্তান, আর প্রকৃতির কোলে এসে তবেই কিন্তু নিজেদের আত্মাকে খুঁজে পাই। বসন্ত যে দরজায় কড়া নাড়ছে, সেটা এই সমস্ত বনানীর শরীরে আমার মণিকোঠায় প্রতিক্ষণে জানান দিচ্ছিল। হলুদ বিকেলে এসে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই অন্তগহীন আসরে সেটা স্পষ্ট হয়ে গেল আরও একবার। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে চোখে পড়ল এই মন্দিরটি। এটা কিন্তু ছিন্নমস্তার মন্দির। বিষ্ণুপুরের ভেতরে ছিন্নমস্তার তো বড় মন্দির আছে, তাছাড়া জঙ্গলের ভেতরেও কিন্তু দেবীর এই নতুন রূপকে খুঁজে পেলাম। আলাদা করে কোনো পূজারীকে চোখে পড়ল না, তবে মন্দির যখন চোখে পড়েছে, দেবীর দর্শন করে আমরা এগিয়ে গেলাম জঙ্গলের আরও ভিতরের দিকে। শুনেছি পরপর কিন্তু এখানে অনেক গ্রাম আছে। এই যে দেখো বন্ধুরা, আমরা গ্রামের মিঠো পথ ধরে ভেতরে চলেছি। এই সমস্ত রাস্তা ধরে গেলেই তোমরা পেয়ে যাবে কাটুল, তীরবক, এই সমস্ত গ্রাম। গ্রামে যে সহজ সরল জীবনযাপন পথে যেতে যেতে কিন্তু বারবার তোমাদের চোখে ধরা দেবে। গ্রামের মেঠো পথ ধরে যেতে যেতে বুঝতে পারলাম এখানে কিন্তু যানবাহনের সুবিধা বলতে সাইকেল অথবা টোটো গাড়ি, যাদের নিজস্ব বাইক আছে সেটা তো অনেক বড় ব্যাপার। যোগাযোগ ব্যবস্থার এই সামান্য আয়োজনটুকুনি নিয়েই কিন্তু মানুষ প্রতিদিন জীবনযাপন করছে। আর এই যে আদিগন্ত প্রকৃতির রূপ বারবার কিন্তু ধরা দিচ্ছিল এরকম স্বচ্ছ জলাধারে, তার প্রতিচ্ছবিগুলো কিন্তু আমাদের মনের মধ্যেও গেঁথে গেছে। স্থানীয় মানুষজনদের সাথে কথা বলে জানতে পারলাম আরও বেশ কিছুটা পথ অতিক্রম করলে তবে পৌঁছে যাওয়া যায় এলাডুম এয়ারপোর্টের কাছে। এখন অবশ্য এই এয়ারপোর্টে কিছুই দেখার নেই, জঙ্গলের মধ্যে ভগ্নাবশেষ ছাড়া। তবে ব্রিটিশ আমলে কিন্তু এখানে প্লেন নেমেছিল। যাই হোক বন্ধুরা, যেটুকুনি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেটাই আমাদের কাছে ঘুরে থাকার মতো। সূর্য পাটে যেতে বসেছে, আর এই সময় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা প্রকৃতির যে সৌন্দর্যটা উপভোগ করেছিলাম না বন্ধুরা, সেটা মনে হয় তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। যারা আসবে তারা এখানে এসেই উপভোগ করতে পারবে বা রিয়েলাইজ করতে পারবে। ওই দেখো, বেলা শেষে দিবাকর তার মশাল নিভিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করে দিয়েছে, আর আমরা
এই পরন্ত আলোয় আরও একবার প্রকৃতির সবটুকু সৌন্দর্যকে আপন করে নিলাম। ভালো থেকো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।